এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে সমাধান করব কুমিল্লা বোর্ড 2023 সালের প্রশ্নটি। তোমরা যারা এখন ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। তো আমাদের যে প্রশ্ন আছে এখানে কতে জিজ্ঞেস করা আছে যে তীব্রতার সংজ্ঞা দাও। তো তীব্রতার সংজ্ঞা হচ্ছে তোমরা জানো যে শব্দের বিস্তারের অভিমুখে লম্বভাবে রাখা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয় তাকে তীব্রতা বা প্রাবল্য বলে। আরেকবার বলতেছি, শব্দ বিস্তারের অভিমুখে লম্বভাবে রাখা একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয় তাকে তীব্রতা বা প্রাবল্য বলে। এরপরে খতে যে প্রশ্নটা জিজ্ঞেস করা আছে যে শীতকালের চেয়ে গ্রীষ্মকালে বায়ুতে শব্দের বেগ বেশি হয় কেন। তোমরা জানো যে শব্দের বেগ তাপমাত্রার উপরে নির্ভরশীল, তাপমাত্রা যত বেশি হবে বেগ তত বেশি হবে। তো শীতকালের তুলনায় আমাদের গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি, তাই বেগও বেশি হয়। এখানে দেখো কি বলা আছে যে শব্দের বেগের উপর তাপমাত্রার প্রভাব আছে, তাপমাত্রা বাড়লে শব্দের বেগ বাড়ে। তো এদের সম্পর্ক শব্দের বেগ পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, অর্থাৎ শব্দের বেগ এবং কেলভিন স্কেলের তাপমাত্রা যদি টি হয় তাহলে সম্পর্কটা লেখা যায় ভি সমানুপাতিক √/T। অর্থাৎ কেলভিন স্কেলের তাপমাত্রা যদি 4 গুণ করা হয় তাহলে 4-এর রুট করলে কত হয় 2, অর্থাৎ বেগ কত 2 গুণ বাড়বে। ওকে, আবার যদি কেলভিন স্কেলের তাপমাত্রা যদি 9 গুণ হয়ে যায় তাহলে 9-এর রুট করলে কত হয় 3, অর্থাৎ বেগ 3 গুণ বাড়বে। ওকে, তো এখন গ্রীষ্মকালে বাতাসের তাপমাত্রা শীতকালের চাইতে বেশি থাকে, এই জন্য হয় কি যে শীতকালের তুলনায় গ্রীষ্মকালে বাতাসের শব্দের বেগটা বেশি হয়। এরপরে আমরা গ এবং ঘতে চলে যাই। তো গ এবং ঘতে যাওয়ার আগে উদ্দীপকে কি কি বলা আছে সেগুলো একটু দেখা প্রয়োজন। তো উদ্দীপক এখানে দেখো যে আমাদের দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 আছে। তো গত জিজ্ঞেস করছে দৃশ্যকল্প 1 অনুসারে আমাদের প্রশ্ন অ্যান্সার করতে। সো দৃশ্যকল্প আগে আমরা প্রশ্নটা পড়ে আসি। দেখো বলছে দৃশ্যকল্প 1 অনুসারে তরঙ্গদয়ের পার্থক্য তরঙ্গদয়ের কম্পাঙ্কের পার্থক্য 250 হার্জ হলে কম্পাঙ্কদ্বয় কত হবে। তো এখানে দেখো দুইটা সাউন্ড আছে। ওকে, তো এখানে একটা সাউন্ড, এখানে একটা সাউন্ড। তো প্রথম সাউন্ডের একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে অর্থাৎ একটা ল্যামডা থাকবে, দ্বিতীয় শব্দের একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে অর্থাৎ λ2 হবে এটা। তো প্রথমটার বেগ 400 মিটার পার সেকেন্ড আর দ্বিতীয়টার বেগ কত 350 মিটার পার সেকেন্ড, অর্থাৎ v1 আর v2 দিয়ে দেওয়া আছে। এখন এই শব্দের একটা কম্পাঙ্ক থাকবে কত f1 আর দ্বিতীয় শব্দের কি থাকবে একটা কম্পাঙ্ক থাকবে কত f2। ওকে, এখন তোমার কাছে বলছে যে তরঙ্গের কম্পাঙ্কের পার্থক্য 250 হার্জ, অর্থাৎ f1 থেকে f2 অথবা f2 থেকে f1, মানে যেটা বড়টা থেকে ছোট বাদ দিলে কত আসবে 250 আসবে। তো এই যদি হয়ে থাকে তাহলে f1 এবং f2 এক্স্যাক্টলি কত সেটা বের করতে হবে। তো এখন দেখো, তো আমাদের এইখানে এই চিত্রটা দিকে খেয়াল করি। প্রথম চিত্রে দেখো একটা তরঙ্গ শীর্ষ এবং একটা তরঙ্গ পাদ মিলে কি হয় একটা পূর্ণস্পন্দন বা একটা তরঙ্গ দৈর্ঘ্য। তো এইখানে কি আছে একটা তরঙ্গ দৈর্ঘ্য, আবার একটা আপ একটা ডাউন, একটা তরঙ্গ শীর্ষ তরঙ্গপাত আরেকটা তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ দুইটা ল্যামডা, এখানে আরেকটা আপ একটা ডাউন, টোটাল 3টা ল্যামডা আছে এখানে। হ্যাঁ, তো এখান থেকে গিয়ে টোটাল কত আছে 3λ1। ওকে, ইজ ইকুয়াল টু এখান থেকে এই দূরত্বটা কত বলে নাই। সো এখান থেকে এই দূরত্বটাকে ধরলাম এল, তাহলে 3λ1 ইজ ইকুয়াল টু কত এল, 3λ1 ইজ ইকুয়াল টু কত এল। অন্যান্য প্রশ্ন তোমরা দেখছো যে এখান থেকে এরকম যদি গিয়ে তোমাদের এরকম তরঙ্গ শীর্ষ তরঙ্গপাত যেরকম দেওয়া থাকে এখানে কি একটা দূরত্ব দেওয়া থাকে। তো এখান থেকে দূরত্বটা সমান ধরেছি কি আমরা তরঙ্গ দৈর্ঘ্যটা নির্ণয় করতে পারি, কিন্তু এখানে এক্সাক্ট কোনো ভ্যালু দেওয়া নাই, তাই তোমরা এটাকে এল বা এক্স বা ডি যে কোনো কিছু একটা ধরে রাখতে পারো। আমরা এল ধরলাম। আবার এইখানে দ্বিতীয় চিত্রে এখানে দেখো এখানে কি আছে, এখানে এই যে দেখো একটা আপ একটা ডাউন, তার মানে কি একটা তরঙ্গ দৈর্ঘ্য বা একটা ল্যামডা আছে, আবার একটা আপ একটা ডাউন, অর্থাৎ কত আরেকটা তরঙ্গ দুইটা হয়েছে। তারপর একটা আপ একটা ডাউন, অর্থাৎ 3টা তরঙ্গ দৈর্ঘ্য, আবার একটা আপ একটা ডাউন, তাহলে টোটাল 4টা তরঙ্গ দৈর্ঘ্য এখানে আছে। ওকে, আপ ডাউন বলতে তরঙ্গ শীর্ষ তরঙ্গপাত বুঝাইছি। তাহলে এইখানে 4টা তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে 4টা তরঙ্গ দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু কত হবে, এখানেও দূরত্বটা দেওয়া নেই। এইখানে একটা ক্লু দেওয়া আছে, কি বলছে যে এ বি এখান থেকে এই দূরত্ব যত এখান থেকে দূরত্ব তত। এখন এইখান থেকে এই দূরত্ব এই ক্ষেত্রে কত আমরা এল ধরছি, তাহলে এই ক্ষেত্রে কত এই দূরত্ব কত এল আসবে, বুঝে গেছে। তো এখান থেকে কত আমরা λ1 আর λ2 কোনোভাবে সামহাও বের করতে পারবো। ওকে, তো এখন কত আমরা অ্যান্সার চলে যাই। দেখো প্রথম তরঙ্গের যে বেগটা দেওয়া ছিল কত v1 কত 400 মিটার পার সেকেন্ড, আর দ্বিতীয় তরঙ্গের বেগটা কত v2 350 মিটার পার সেকেন্ড। প্রথম তরঙ্গের কম্পাঙ্ক f1 এটা বের করতে হবে, দ্বিতীয় কম্পাঙ্কের
কম্পাঙ্ক, দ্বিতীয় তরঙ্গের কম্পাঙ্কটা হচ্ছে কত, f2, এটা হচ্ছে বের করতে হবে। আর কি বলা ছিল, তরঙ্গের কম্পাঙ্কের পার্থক্য দেওয়া ছিল 250। এখানে দেখো f2 মাইনাস f1 আছে, এখানে মাইনাসটা একটু ঢেউ খেলানো আছে, মানে সেটা অটো মাইনাস। অটো মাইনাস মানে কি, যে অটোমেটিকলি বড়টা থেকে ছোটটা মাইনাস করবে। যদি মনে করো এমন হয় যে f1 বড় আর f2 ছোট, তখন এটা হয়ে যাবে f1 মাইনাস f2। আর যদি f2 বড় হয় f1 ছোট হয়, তখন এটা লেখা হবে f2 মাইনাস f1। ওকে, যেগুলো হচ্ছে কত, 250। আচ্ছা, এখন দেখো আর প্রশ্নে কি বলছিল, AB আর CD এটা কি সেম। যেখানে দেখো এটা বলা আছে AB ইজ ইকুয়াল টু CD, মানে এই দূরত্ব আর এই দূরত্বটা কি সেম। তো এই AB আর CD যে দূরত্বটা, এটাকে ধরে নিচ্ছি L। ওকে, তো প্রথম তরঙ্গে 3টা হচ্ছে কি পূর্ণ স্পন্দন হচ্ছে গিয়ে থাকে, অর্থাৎ 3টা ল্যামডা থাকে বলছিলাম। তাহলে হচ্ছে গিয়ে আমাদের প্রথম চিত্র হচ্ছে কি হয়, প্রথম চিত্র হচ্ছে গিয়ে আমরা দেখছিলাম যে 3 ল্যামডা 1 ইজ ইকুয়াল টু কত, L। তাহলে এখান থেকে ল্যামডা 1 ইজ ইকুয়াল টু কত, L/3 এটা লেখা যায়, এই যে এটা হচ্ছে লেখা আছে। ওকে, আচ্ছা, তো এইখান থেকে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে কি লিখতে পারি, যে প্রথম তরঙ্গের ক্ষেত্রে আমরা জানি v ইজ ইকুয়াল টু f ল্যামডা, তাহলে প্রথমটার জন্য হচ্ছে কত, v1 ইজ ইকুয়াল টু f1 ইন্টু ল্যামডা 1। v1 এর মান তোমরা জানো 400, f1 এর মান জানি না, আর ল্যামডা 1 এর মান হচ্ছে কত, এই যে L/3, এটা এভাবে রেখে দিছি। তারপর হচ্ছে 3 কে এই পাশে পাঠিয়ে দিছি, ভাগ ছিল এই পাশে এসে গুণ হয়ে যাবে, 4-এর সাথে 400-এর সাথে 3 গুণ করলে হচ্ছে কত, 1200 হবে। আর L গুণ ছিল এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে হচ্ছে কত, 1200 ডিভাইড বাই L। তো এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখা হয়েছে। তো ঠিক একইভাবে আমরা হচ্ছে কত, দ্বিতীয় তরঙ্গের ক্ষেত্রে হচ্ছে কি লিখতে পারি, দ্বিতীয় তরঙ্গের ক্ষেত্রে 4টা পূর্ণস্পন্দন হয়, অর্থাৎ 4টা ল্যামডা হয়। তাহলে ওইখানে হচ্ছে জন্য আমরা হচ্ছে লিখছিলাম হচ্ছে কত, 4 ল্যামডা 2 ইজ ইকুয়াল টু L। এখান থেকে হচ্ছে কত, ল্যামডা 2 ইজ ইকুয়াল টু কত আসে, L/4, যেটা এখানে হচ্ছে দেওয়া আছে। ওকে, আচ্ছা, এরপরে দ্বিতীয় তরঙ্গের জন্য v2 ইজ ইকুয়াল টু f2 ইন্টু ল্যামডা 2, এটা হচ্ছে লেখা যাবে। তো এইখান থেকেও সিমিলার ওয়েতে বাকি সবগুলো ভ্যালু বসাই দেবো। v2 এর মান 350, f2 এর মান তো বের করতে হবে, তাই f2 জায়গায় রেখে দিয়েছি। আর ল্যামডা 2 কত পাইছি, L/4। সিমিলার ওয়েতে 4 কে পাশে পাঠা দাও, তো 4 এর সাথে 4 কে যদি এই পাশে পাঠাই, 4 এখানে ভাগ ছিল, এই পাশে আসলে কত, গুণ হয়ে যাবে। তো 350-এর সাথে 4 গুণ হলে কত আসবে, 1400। আর L এখানে গুণ আছে, এই পাশে চলে আসলে কত, ভাগ হয়ে যাবে। তো 1400 ডিভাইড বাই L, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। এখন হচ্ছে কি দেখো, আমাদের 1 নম্বর সমীকরণ যেটা, এখানেও L আছে, এখানেও L আছে, বাট এক্স্যাক্টলি L এর মানটা কত আমরা জানি না। তাই L এর মানটা বের করার কোনো ওয়ে নেই। তাই L যদি আমাদের থেকে যায়, তাহলে আমাদের দুইটা অজানা রাশি, f1 হচ্ছে কি অজানা রাশি, L হচ্ছে কি অজানা রাশি। আবার এখানে কত, এই সমীকরণে f2 অজানা রাশি, L হচ্ছে কি অজানা রাশি। একই সমীকরণে দুইটা অজানা রাশি থাকলে সেটা সলভ করা যায় না। তো কোনোভাবে যদি আমরা Lটাকে বাদ দিতে পারি, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। তো L বাদ দিব কিভাবে, যদি আমরা 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণটা যদি ভাগ করি, যে f1 আর f2 যদি ভাগ করি, তাহলে সে কি আসবে, দেখো তখন হচ্ছে কি L গুলো হচ্ছে কাটাকাটি চলে যাবে। কিভাবে, যে 1 নংকে 2 নং দ্বারা যদি ভাগ করি, তাহলে f1/f2, যে দেখো এটা আমি এখানে তোমাদের জন্য দেখা দিতেছি, যে 1 নং সমীকরণ কত ছিল, f1 এর যোগফল হচ্ছে কত, 1200 ডিভাইড বাই L1। তাহলে হচ্ছে কি f1 ডিভাইডেড বাই f2 যদি হচ্ছে কি করি, তাহলে f1 এর মান কত ছিল, 1200 ডিভাইডেড বাই L। আর আমাদের f2 এর মান কত ছিল, 1450 ডিভাইড বাই L। ওকে, তো এখন হচ্ছে গিয়ে f1/f2, এখানে দেখো দুইটা ভগ্নাংশ আছে ভাগ আকারে, তাহলে এরকম যদি থাকে, তাহলে আমরা প্রথম ভগ্নাংশটাকে ঠিকঠাক রেখে পরের ভগ্নাংশটাকে উল্টায় লিখি, তাই না, নিচেরটা উপরে চলে যায় আর উপরেরটা নিচে চলে আসে, এরকমই তো হয়। এখন এই L কাটা যাবে, তাহলে উপরে থাকবে কত, 1200, নিচে কত থাকবে, 1450। এখানে সরি 1450 না, কত, 1400 ছিল, আচ্ছা 1400 হবে, হ্যাঁ, আচ্ছা 1400। তাহলে দেখো, তাহলে f1/f2, যে f1/f2 1200 ডিভাইড বাই 1400, এটা সে 1200 ডিভাইড বাই 1400। আশা করি বন্ধু বুঝতে পারছো। এখন 1200 ডিভাইড বাই হচ্ছে গিয়ে 1400 যদি চেক করি, তাহলে সে কত আসে, f1/f2 ইজ ইকুয়াল টু 0.0857, এটা আসে। ওকে, মানে এই f2 ভাগ আছে, এটাকে ওই পাশে পাঠিয়ে দিলে গুণ হয়ে যাবে। তাহলে ফাইনালি আমার কি, এই লাইনটা চলে আসবে, f1 ইজ ইকুয়াল টু 0.857 ইন্টু f2। ওকে, এখন হচ্ছে গিয়ে এখান থেকে কিন্তু বোঝা যাবে যে f1 এবং f2 এর মধ্যে কোনটা বড়। তো কোনটা বড়, এটার জন্য হচ্ছে দেখো একটু এখানে হচ্ছে আসো, মনে করো হচ্ছে গিয়ে একটা সংখ্যা হচ্ছে কি এর মান মনে করা হচ্ছে কত, 5। ওকে, আচ্ছা কি b হচ্ছে গিয়ে বললাম যে এর 0.2 গুণ। ওকে, তাহলে এখন দেখো 5 ইন্টু 0.2, এটা কত হয়ে যায়,
1 হয়ে যায়। অর্থাৎ কোনো সংখ্যার সাথে তুমি যদি কোনো ভগ্নাংশ গুণ করো যে ভগ্নাংশটা 1 থেকে ছোট 0.8 0.9 0.75 0.2 মানে 1 থেকে ছোট হইতে হবে। তো 1 থেকে ছোট কোনো ভগ্নাংশের সাথে কোনো সংখ্যা যদি গুণ হয় তাহলে ওই রেজাল্ট হচ্ছে কত কি হয়ে যায় ছোট হয়ে যায়, অর্থাৎ বিটা হচ্ছে কত ছোট হয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে হচ্ছে কি এইখান থেকে আমরা কি বলতে পারি যে বি হচ্ছে গিয়ে এর তুলনায় ছোট। আমাদের এখানে কি ছিল? আমাদের এখানে ছিল f1 ইকুয়াল টু কত 0.857 ইনটু হচ্ছে কত f2। তাহলে যার সাথে হচ্ছে গিয়ে কত এই দেখো f2 এর সাথে হচ্ছে কত 0.857 এক থেকে ছোট ভগ্নাংশ হচ্ছে গিয়ে গুণ আছে, তার মানে এই পুরা রেজাল্ট হচ্ছে কত ছোট হয়ে যাবে। তো এই পুরা রেজাল্টটা কার মধ্যে আছে? f1 এর মধ্যে হচ্ছে গিয়ে আছে, তার মানে হচ্ছে কি f1টা ছোট। ওকে, এটা হচ্ছে গিয়ে তোমরা যাচ্ছে বুঝো নাই, আমি আরেকবার হচ্ছে গিয়ে এখানে হচ্ছে বুঝাই দিতেছি। দেখো যে এর মান মনে হচ্ছে গিয়ে 5 আর বি এর মান হচ্ছে গিয়ে কত এর সাথে 0.2 গুণ। ওকে, অর্থাৎ একের থেকে ছোট কোনো ভগ্নাংশ গুণ আছে, তাহলে এর মান কত 5 এর সাথে 0.2 গুণ, তাহলে এখানে কত আসে 1 চলে আসে। তো দেখো কোনো একটা সংখ্যার সাথে যদি 1 থেকে ছোট কোনো ভগ্নাংশ গুণ থাকে তাহলে টোটাল পুরা রেজাল্ট হচ্ছে কত এই ভগ্নাংশটা মানে যে ভগ্নাংশটা ছিল যার সাথে ভগ্নাংশ গুণ ছিল তার থেকে ছোট হয়ে যায়। ঠিক আছে, তো এখানে হচ্ছে কি সেম কাহিনী যে আমাদের হচ্ছে কত f2 এর সাথে 0.857 গুণ আছে, যার সাথে ভগ্নাংশ থেকে হচ্ছে গিয়ে 1 থেকে ছোট ভগ্নাংশ গুণ থাকবে সে বড় হবে, আর এই টোটাল রেজাল্ট হচ্ছে কি ছোট হয়ে যাবে। টোটাল রেজাল্টটা কার মধ্যে? f1 ছোট f2 হচ্ছে গিয়ে বড়। তো এখান থেকে হচ্ছে কি লিখতে পারি যে এই যে f1 ছোট f2 হচ্ছে গিয়ে বড়, তার মানে হচ্ছে কত বড়টা থেকে ছোটটা মাইনাস করলে কত 250 পাওয়া যাবে। কেন? কারণ আমার প্রশ্নে কিন্তু সে বলে দিছিল যে কম্পাঙ্কের পার্থক্য হচ্ছে কত 250 হার্টজ। তো কম্পাঙ্কের পার্থক্য কীভাবে বের করতে হয়? বড়টা থেকে ছোটটা মাইনাস করতে হয়। তো আমরা এখান থেকে দেখছি আমাদের বড় কম্পাঙ্ক হচ্ছে কত f2 আর ছোট কম্পাঙ্ক হচ্ছে কত f1, অর্থাৎ f2 থেকে f1 বাদ দিয়েছে কত 250 হবে। ওকে, এই পর্যন্ত বুঝতে পারছো। এখন f2 এর মান যেন কত ছিল? f2 এর মান ছিল হচ্ছে গিয়ে 1400/L, এটা তোমাদের নিশ্চয়ই মনে থাকার হচ্ছে কথা। তো এখন যে কি f2 মাইনাস f1 ছিল, f1 এর মানটা হচ্ছে কত? এই যে এখান থেকে তোমরা হচ্ছে পাইছিলা f1 এর মানটা হচ্ছে কত, এই যে আমরা এখানে করছিলাম f1 এর মানটা, এই যে দেখো f1 এর যেটা কত 0.857 f2, তাহলে হচ্ছে কি af2 আর af1 এর পরিবর্তে আমি এখানে দেখাই যে এখানে f2 মাইনাস f1 যেগুলো আর এসেছিল, তো এখানে f2 জায়গায় রেখে দিছি, আর f1 কত পেয়েছিলাম যে f1 হচ্ছে কত এটা, তাহলে f1টা বসাতে 0.857 ইন্টু f2 যেগুলো হচ্ছে কত 250। ওকে, তারপরে হচ্ছে গিয়ে এখানে দেখো সিমিলার হচ্ছে কীভাবে হিসাবটা হচ্ছে এই পাশে করা আছে, f2 মাইনাস f1 মান কত 0.857 f2। ওকে, মানে f2 মান হচ্ছে কত 1f2, তো 1f2 থেকে 0.857 f2 যদি হচ্ছে তোমরা হচ্ছে করো তাহলে মানে মাইনাস করো, তাহলে এখানে হচ্ছে গিয়ে হিসাবটা হচ্ছে গিয়ে আসে এরকম যে 1 মাইনাস 0.857, বা তোমরা হচ্ছে এরকম চিন্তা করতে পারো এখানে f2 আছে এখানে f2 আছে, তো তোমরা এখানে f2টা কমন নিতে পারো। f2 কমন নিলে এখানে থাকবে 1, এখানে থাকবে 0.857 0.857 0.857। ওকে, যেগুলো হচ্ছে কত, যেগুলো হচ্ছে গিয়ে 250। এখন 1 মাইনাস 0.857 কত আসে? 1 মাইনাস 0.857 এটা হচ্ছে গিয়ে আসে 0.143, তাহলে হচ্ছে গিয়ে আমরা এখান থেকে লিখতে পারি f2 ইন্টু 0.143 যেগুলো হচ্ছে কত 250। তখন f2 বের করতে হলে 0.143 কে ওই পাশে পাঠিয়ে দিব, তাহলে f2 250 ডিভাইড বাই 0.143, তাহলে হচ্ছে কত 250 ভাগ 0.143 যদি চেক করি তাহলে কত আসে 1748.25। তাহলে আমাদের f2 এর মান কত চলে আসছে 1748.25। f2 পেয়ে গেলে এখন f1ও পেয়ে যাব, কারণ হচ্ছে কি আমাদের f1 কত ছিল? f1 ছিল 0.875 ইন্টু কত f2। ওকে, তাহলে হচ্ছে গিয়ে এই 0.857
ইন্টু F2 মান কত পাইছি মাত্র 1748.25। তাহলে এইখানে হচ্ছে গিয়ে F1 কত চলে আসে 1498.25। তো আমাদের কিন্তু হচ্ছে গিয়ে এই দুইটা শব্দের কম্পাঙ্ক অর্থাৎ F1 আর F2 হচ্ছে নির্ণয় করতে বলছিল। তো আমাদের যে ক্লু দেওয়া ছিল এবং উদ্দীপকে হচ্ছে গিয়ে চিত্রে যে হচ্ছে গিয়ে তরঙ্গ বা স্পন্দনগুলো হচ্ছে দেওয়া ছিল ওই অনুযায়ী আমরা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা চেয়ে বের করছি। তারপর হচ্ছে গিয়ে বেগের মান দেওয়া ছিল v1 হচ্ছে গিয়ে v2 এবং যে সম্পর্কটা ছিল যে দুইটা কম্পাঙ্ক হচ্ছে গিয়ে পার্থক্য কত 250 ওইখান থেকে হিসাব করে ফাইনালি F1 আর F2 হচ্ছে বের করে ফেললাম। একটা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে কত 1748.25 আর একটা হচ্ছে কত 1498.25। তো এই ছিল হচ্ছে আমাদের হচ্ছে গ নম্বর প্রশ্ন। এরপর হচ্ছে আমরা ঘতে হচ্ছে চলে যাই। তো ঘতে হচ্ছে গিয়ে আমাদের জিজ্ঞেস করা আছে যে দৃশ্যকল্প 2 তরঙ্গ দৈর্ঘ্য বনাম কম্পাঙ্ক লেখচিত্র অঙ্কন করা আছে। দেখো এখানে তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্ক দেওয়া আছে যে কোন কোন তরঙ্গ দৈর্ঘ্যে কম্পাঙ্ক কত কত হয়। 0.7 মিটার তরঙ্গ দৈর্ঘ্য যদি হয় তাহলে সে আমাদের কম্পাঙ্ক তখন হয় 460। তরঙ্গ দৈর্ঘ্য যদি 1 মিটার হয় তখন হচ্ছে কম্পাঙ্ক হয় 320। তরঙ্গ দৈর্ঘ্য যদি 1.5 মিটার হয় তখন কম্পাঙ্ক হয় 210। তরঙ্গ দৈর্ঘ্য 2.5 যখন হয় তখন আমাদের কম্পাঙ্ক 130। আর তরঙ্গ দৈর্ঘ্য যখন 4 মিটার হয় তখন হচ্ছে আমাদের কম্পাঙ্ক হচ্ছে কত 80 হার্টজ। তো এই হচ্ছে কি দেওয়া আছে। এখন আমাদের কাছে বলছে যে তরঙ্গ দৈর্ঘ্য বনাম কম্পাঙ্ক এই লেখচিত্রটা অঙ্কন করে এদের সম্পর্ক হচ্ছে ব্যাখ্যা করতে হবে। তো এখন হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য প্রথমে বলছে সো এটা y অক্ষে রাখবো আর কম্পাঙ্ক পরে বলছে এটাকে x অক্ষে রাখবো, রেখে এদের হচ্ছে গ্রাফ আঁকতে বলছে। তো যদি হচ্ছে আমরা গ্রাফ আঁকি তাহলে হচ্ছে গিয়ে দেখো আমরা গ্রাফটা এখান থেকে চেপে দেবো মোস্ট প্রবাবলি। তো এইখানে হচ্ছে গিয়ে যদি তোমরা খেয়াল করো আমরা x অক্ষ এবং y অক্ষ হচ্ছে নিলাম। তারপর হচ্ছে গিয়ে আমাদের এখানে হচ্ছে থাকবে কি আমাদের এই y অক্ষ বরাবর থাকবে হচ্ছে গিয়ে তরঙ্গ দৈর্ঘ্য, এখানে হচ্ছে থাকবে কি তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা থাকবে। আর এই x অক্ষ বরাবর থাকবে হচ্ছে গিয়ে আমাদের কম্পাঙ্ক f থাকবে। ওকে, তো আমাদের হচ্ছে প্রশ্ন হচ্ছে কি দেওয়া আছে 0.7 1 1.5 2.5 আচ্ছা গিয়ে কত 4। তাহলে হচ্ছে গিয়ে আমরা y অক্ষ হচ্ছে গিয়ে এক ঘরের জন্য বা দুই ঘরের জন্য হচ্ছে কত 0. কত করে নিব 0.5 0.7 আচ্ছা 0.5 করে হচ্ছে কি নেই। হ্যাঁ, তো প্রত্যেক দুই ঘরের জন্য 0.5 মানে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে কত 0.5 মিটার। তাহলে আরও দুই ঘর হচ্ছে গেলে 1 মিটার, আরও দুই ঘরে গেলে হচ্ছে কত 1.5 মিটার, আরও দুই ঘরে গেলে হচ্ছে কত 2 মিটার, আরও দুই ঘর গেলে 2.5, আরও দুই ঘর হচ্ছে গেলে 3, আরও দুই ঘর গেলে হচ্ছে গিয়ে কত 3.5, ফাইনালি আরও দুই ঘর গেলে হচ্ছে কত 4। আর আমাদের যে কম্পাঙ্ক কত করেছে 460 320 210। কম্পাঙ্কের গ্যাপগুলো হচ্ছে কত করেছে দেওয়া যায় 460 320 হচ্ছে গিয়ে 210। তাহলে আমরা মোটামুটি 60 করে দিতে পারি, 60 না 40 করে দিব, 40 করে হচ্ছে বেশি দেয় 100 করে ছেড়ে দিই। আচ্ছা দেখো আমরা এইখান থেকে প্রতি দুই ঘর 40 করেছে দিই। হ্যাঁ, তাহলে এখান থেকে কত 40, আরও দুই ঘর পর হচ্ছে কত 80, অনেক বেশি হয়ে যাবে, আমরা একটু কমায় দিই 50 করে দিই। 50 100 কত 150, এখান থেকে কত 200, আরও দুই ঘর হচ্ছে গিয়ে 250, এখান থেকে কত 300, এখানে কত 350, এখান থেকে কত 400। ওকে, এই এখন হচ্ছে গিয়ে দেখো তরঙ্গ দৈর্ঘ্য যখন 0.7 তখন কম্পাঙ্ক কত 460, একটু বেশি দিতে হবে, এখান থেকে কত 450, এখান থেকে কত 500। তো তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কত তরঙ্গ দৈর্ঘ্য যখন 0.7, তো তরঙ্গ দৈর্ঘ্য 0.5 0.7 কোথায় হচ্ছে এখানে হবে। ওকে, তরঙ্গ দৈর্ঘ্য 0.5 সো 0.7 হচ্ছে কত এখানে মাঝামাঝি কত হবে। হ্যাঁ, এখানে হচ্ছে হবে তো 0.7 এর জন্য হচ্ছে কি আমাদের কম্পাঙ্ক কত ছিল 460, অর্থাৎ আমাদের কম্পাঙ্কটা যখন তরঙ্গ দৈর্ঘ্য যখন হচ্ছে কত 0.7 তখন আমাদের হচ্ছে গিয়ে বেগটা হচ্ছে কত সরি কম্পাঙ্ক হচ্ছে কত কম্পাঙ্ক এই যে 450 তার থেকে একটু বেশি হচ্ছে কত 460। তাহলে এই জায়গা হচ্ছে গিয়ে হবে আমাদের প্রথম বিন্দুটা। তো এই বিন্দুটাকে হচ্ছে আমরা লাল কালি দিয়ে এখানে থেকে বসায় দিই। তো এইটা হচ্ছে আমাদের প্রথম বিন্দু।
দ্বিতীয়টা হচ্ছে কত, তরঙ্গ দৈর্ঘ্য যখন 1 তখন কম্পাঙ্ক কত 320, 1 320। তার মানে হচ্ছে গিয়ে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য যখন হচ্ছে গিয়ে 1 তখন হচ্ছে গিয়ে কম্পাঙ্ক হচ্ছে কত 320। ওকে, 350 এখানে। এই যে তরঙ্গ দৈর্ঘ্য যখন হচ্ছে 1 তখন কম্পাঙ্ক হচ্ছে কত, এখানে 300, এখানে 350, তো হচ্ছে মাঝামাঝি হচ্ছে কোথাও। তার মানে হচ্ছে কোথায় আসবে, এই জায়গায়। ওকে, তাইলে এইটা হচ্ছে কি আমাদের দ্বিতীয় বিন্দু। ওকে, দেন হচ্ছে গিয়ে 3 নম্বর বিন্দু হচ্ছে কোথায়, তরঙ্গ দৈর্ঘ্য যখন 1.5 তখন হচ্ছে কম্পাঙ্ক 210, 1.5 210। তো হচ্ছে গিয়ে তরঙ্গ দৈর্ঘ্য যখন 1.5 তখন হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে কত 210। তার হচ্ছে এই যে এখান থেকে 200, তাহলে 210 কোথায় হবে, এইখানে হবে। তাহলে এই জায়গায় কোথাও হচ্ছে গিয়ে কত আমাদের তৃতীয় বিন্দুটা হচ্ছে গিয়ে আসলো। ওকে, তারপর হচ্ছে গিয়ে পরেরটা 2.5 যখন ল্যামডা তখন হচ্ছে গিয়ে এফ কত, কম্পাঙ্ক হচ্ছে গিয়ে 130। তো 2.5 এর সময় 130, 2.5 এর সময় হচ্ছে গিয়ে 130। ওকে, 2.5 এর সময় 100 150, তো মাঝামাঝি কোথাও হবে এখানে 130। এখানে যদি 100 হয়, এখানে যদি 150 হয়, তাহলে মাঝামাঝি কোথাও হবে 130। তাহলে এইখানে হচ্ছে গিয়ে আমাদের পরের বিন্দুটা। তারপর হচ্ছে গিয়ে লাস্ট একটা বিন্দু হচ্ছে গিয়ে আছে, সেটা হচ্ছে কত, যে তরঙ্গ দৈর্ঘ্য যখন 4 তখন কম্পাঙ্ক হচ্ছে গিয়ে 80। তরঙ্গ দৈর্ঘ্য যখন 4, তরঙ্গ দৈর্ঘ্য যখন হচ্ছে গিয়ে 4 তখন হচ্ছে গিয়ে কম্পাঙ্ক হচ্ছে কত, তরঙ্গ দৈর্ঘ্য যখন 4 তখন কম্পাঙ্ক হচ্ছে গিয়ে 80। তো হচ্ছে গিয়ে 50 আর 100 এর মাঝামাঝি কোথাও হচ্ছে গিয়ে 80 হবে। তাহলে হচ্ছে কোথায়, মোটামুটি এইখানে হচ্ছে বলা চলে। তাহলে এইটা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে লাস্ট বিন্দুটা। এখন দেখো আমাদের এই যে কয়েকটা যে বিন্দু আসছে, এই বিন্দুগুলোকে যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে গিয়ে আমাদের গ্রাফটা কীরকম আসে, এরকম আসে। ঠিক আছে, এই ধরনের একটা রেখা। আর এই ধরনের হচ্ছে যে রেখাগুলো হচ্ছে গিয়ে হয়, এই ধরনের রেখাগুলো হচ্ছে গিয়ে এর সাথে যদি ব্যস্তান মানে ওয়াই অক্ষে যে আছে এবং এক্স অক্ষে যে আছে, এদের সাথে যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়, এদের সাথে যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়, আমরা এটাকে একটু এই পাশে লিখি। এখানে কি ছিল, ওয়াই অক্ষে আছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। তাহলে এই ধরনের যদি সে কোনো গ্রাফ পাও, ঠিক আছে, এই ধরনের সে কোনো বক্ররেখা যদি সে গ্রাফ পাও, তখন এটা কিসের গ্রাফ, এটা হচ্ছে কি ওয়াই অক্ষ এবং এক্স অক্ষে যারা আছে তাদের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক হচ্ছে নির্দেশ করে। তাহলে এখানে হচ্ছে আমরা বলতে পারি যে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে গিয়ে কম্পাঙ্ক বা এফ এর ব্যস্তানুপাতিক। তো এটা তোমাদের হচ্ছে গিয়ে আমি একটা একটা করে দেখাইলাম। এখানে হচ্ছে দেখো আমাদের অ্যান্সার হচ্ছে গিয়ে কত, এটা হচ্ছে গিয়ে ডিরেক্ট হচ্ছে গিয়ে দেখায় দেওয়া আছে, ডিরেক্ট হচ্ছে গিয়ে এখানে দিয়ে দিছে। তো দেখো, তো এক্স অক্ষে এই যে দেখো আমি যা যা বলছিলাম তাই হচ্ছে গিয়ে এখানে লেখা আছে যে এক্স অক্ষে কম্পাঙ্ক বসাবো এবং ওয়াই অক্ষে তরঙ্গ দৈর্ঘ্য বসাবো। বসা যদি তুমি যদি লেখচিত্রটা আঁকো, এই আমি যেভাবে লেখচিত্র আঁকছি তোমাদের হচ্ছে কি ওই একইভাবে হচ্ছে গ্রাফ পেপারে লেখচিত্রটা হচ্ছে আঁকতে হবে। তো হচ্ছে গিয়ে আঁকলাম, আঁকার হচ্ছে গিয়ে পরে যে উপরে লেখচিত্রে দেখা যায় তরঙ্গ দৈর্ঘ্য বনাম কম্পাঙ্ক লেখচিত্রটি একটি বক্ররেখা। ওকে, তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হইতেছে, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য যত হচ্ছে গিয়ে বাড়তেছে, আমাদের হচ্ছে কত, এই যে দেখো তরঙ্গ দৈর্ঘ্য যত আস্তে আস্তে উপরের দিকে যাইতেছে তত হচ্ছে গিয়ে আমাদের কম্পাঙ্ক হচ্ছে গিয়ে কি হচ্ছে, তত কমতেছে। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য বেশি হইলে কম্পাঙ্ক কমতেছে। আবার তরঙ্গ দৈর্ঘ্য যদি কম হয় তখন কি আমাদের কম্পাঙ্কটা হচ্ছে গিয়ে বাড়তেছে। তো একটা বাড়লে আর একটা কমতেছে। তো এই ধরনের সম্পর্ককে বলা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। সুতরাং আমরা বলতে পারি যে তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক ব্যস্তানুপাতিক। তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের ঘ নম্বর প্রশ্নটা। তো এই ধরনের হচ্ছে গিয়ে আরও তোমার প্রশ্নের সমাধান পেতে তোমরা হচ্ছে গিয়ে ইজি ফিজিক্স বইটি সংগ্রহ হচ্ছে করে নেবে, কেননা ইজি ফিজিক্স বইয়ের এই ধরনের হচ্ছে প্রশ্ন তোমাদের এসএসসি পরীক্ষা এবং তোমাদের টেস্ট পরীক্ষার সর্বোচ্চ হচ্ছে প্রস্তুতি নিতে তোমাদের সাহায্য করবে। তো এখনও যারা হচ্ছে গিয়ে ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করেনি দ্রুত সংগ্রহ করে ফেলো।